সকাল প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি চ্যানেল 24 এর সাপ্তাহিক নিয়মিত আয়োজন জিসকা প্রেজেন্টস পিউলি মেডিকেল 24 অনুষ্ঠানের আজকের পর্ব। আপনাদের সাথে আছি আমি ডাক্তার সিফাত রহমান। প্রিয় দর্শক, আপনারা সবাই জানেন যে হাত আমাদের মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। আমরা যেই কাজটাই করি না কেন সেটা আমাদের হাতের সুস্থতার উপর নির্ভর করে। হাতে যদি কোনো ধরনের সমস্যা হয়, কোনো ধরনের ইনজুরি হয় বা কোনো ধরনের ডিফেক্ট থাকে, তাহলে কিন্তু আমাদের স্বাভাবিক যে জীবনযাত্রা সেটি ব্যাহত হয়। তো এই হাতেরই বিভিন্ন ধরনের ডিফর্মিটি নিয়ে যারা কাজ করেন তারা হচ্ছেন হ্যান্ড সার্জন। প্রিয় দর্শক, আমাদের আজকের পর্বের বিষয়বস্তু হচ্ছে হ্যান্ড সার্জারি। হ্যান্ড সার্জারি আসলে কি, বা হ্যান্ড সার্জনরা আসলে কি কি রোগী বা কি কি কেস নিয়ে কাজ করেন, সেই বিষয়গুলো আমরা আজকের পর্বে জানতে পারবো। আর আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের দেশে অত্যন্ত স্বনামধন্য একজন সার্জন, আমাদের আজকের অতিথি ডাক্তার মোহাম্মদ আশরাফুল ইসলাম, সহযোগী অধ্যাপক হ্যান্ড সার্জারি, হ্যান্ড ট্রমা, অর্থোপেডিক ও মেরুদণ্ড বিশেষজ্ঞ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। প্রিয় দর্শক, আমাদের এই আয়োজনটি যেহেতু সরাসরি সম্প্রচারিত হচ্ছে, আপনারা আমাদেরকে ফোন করতে পারেন, যে এই নাম্বারটিতে ডায়াল করতে হবে, সেটি টিভি স্ক্রলে একটু পরপর দেখতে পাচ্ছেন। স্যার, শুভ সকাল, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ ম্যানেজমেন্ট জিসকা ফার্মাসিউটিক্যালস। স্যার, বলছিলাম যে হ্যান্ড সার্জারি সম্পর্কে আজকে জানবো। তো আপনারা অর্থোপেডিক সার্জনরা তো বিভিন্ন ধরনের সার্জারি করে থাকেন, শরীরের বিভিন্ন অংশে বিভিন্ন হাড়ে আপনারা সার্জারি করে থাকেন। তো আলাদাভাবে বলছি যে হ্যান্ড সার্জারি, তো আসলে এই হ্যান্ড সার্জারির প্রয়োজনীয়তা বা এই যে একটা সাবস্পেশালিটি, সেটার আসলে দরকারটা কোথায়? জি জি, ধন্যবাদ আপনাকে। অ্যাকচুয়ালি মানে যত দিন যাচ্ছে আমরা একটু প্রিসাইজ হচ্ছি সব কিছুতে। হ্যাঁ, যে যে কাজ আপনি প্রতিদিন করবেন সেটা ভালো হবে, সেটা ভালো হতে থাকবে। হ্যান্ড সার্জারি একটু কমপ্লিকেটেড বিষয়টা, একটু প্রিসাইজ হ্যান্ডেলিং, প্রিসাইজ সফট টিস্যু ডিসেকশন, হ্যাঁ, গুড রিহ্যাবিলিটেশন দরকার হয়। এবং হ্যান্ড সার্জনরা প্লাস্টিক সার্জন হতে পারেন বা অর্থোপেডিক সার্জন, দুই ধরনের স্পেশালিটি এনারা হ্যান্ড সার্জন প্র্যাকটিস করেন। সাধারণত ফেলোশিপ ট্রেনিং দরকার হয়। বিদেশে আমরা ট্রেনিং করে আসি বিভিন্ন দেশ থেকে। আমাদের দেশে এখনও ট্রেনিংটা শুরু হয়নি, তবে খুব নিকট ভবিষ্যতে এটা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে শুরু হবে আমরা আশা করছি। তো হ্যান্ড সার্জারি, আমরা সাধারণত হ্যান্ড অ্যান্ড রিস্ট সার্জারি বলতে হাত এবং কবজির সার্জারি বুঝি, কিন্তু হ্যান্ড সার্জন যারা তারা সাধারণত আপার লিম্ব সার্জন, মানে আমাদের শোল্ডার জয়েন্ট থেকে শুরু করে একদম ফিঙ্গার টিপ পর্যন্ত যে সমস্ত প্রবলেম হয়, কি কি প্রবলেম হয় আমরা যদি বলি, জন্মগত নানান ধরনের ত্রুটি থাকতে পারে। যেমন ফিউজড ফিঙ্গার থাকতে পারে, দুই আঙ্গুল জোড়া লাগানো, সব আঙ্গুলও জোড়া লাগানো থাকতে পারে। তারপর এক্সট্রা ডিজিট থাকতে পারে, এক্সট্রা ডিজিট মানে অতিরিক্ত ফিঙ্গার থাকতে পারে, ডুপ্লিকেটেড ফিঙ্গার থাকতে পারে, ডুপ্লিকেটেড থাম বলি আমরা, মিসিং ফিঙ্গার থাকতে পারে, ওভার গ্রোথ থাকতে পারে, আন্ডার গ্রোথ থাকতে পারে, কনস্ট্রিকশন রিং, একটা টাইট ব্যান্ড থাকতে পারে। এগুলি জন্মগত হয়। কনজেনিটাল ট্রিগার থাম হয়, ক্লেফট হ্যান্ড, এরকম দেখবেন যে মাঝের দুইটা আঙ্গুল নাই, শুধু দুইটা আঙ্গুল আছে, এরকম হতে পারে। এই ধরনের এগুলি একটু স্পেশাল ডিফেক্টগুলো, সেগুলো নিয়ে আপনারা কাজ করেন। স্পেশালি এগুলা যারা হ্যান্ড সার্জন এরা ডেডিকেটেড থাকেন এগুলি বিষয়ে। জেনারেল অর্থোপেডিক সার্জন এগুলি একটু করা, এগুলা পরিচর্যা করা একটু ডিফিকাল্ট। মানে আমরা কি বাংলাদেশে তার মানে আরো বেশি উন্নত চিকিৎসা দিচ্ছি, এবং মানে আপনি বলছেন যে খুব প্রেসাইজ এবং খুব সূক্ষ্মভাবে এই সার্জারিগুলো করা হয়, খুব সাবস্পেশালিটির দিকে আপনারা যাচ্ছেন হ্যান্ড সার্জনরা। জি 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 জি। এই যে স্যার, আপনি যে জন্মগত ত্রুটিগুলোর কথা বললেন, সাধারণত জন্মের কতদিন পরে আপনারা এই সার্জারিগুলো করে থাকেন? সাধারণত এগুলো 1 বছর পরে করি। কোনোগুলি একটু দেরি করা যায়, কোনো বেশিরভাগ 1 বছর। 1 বছরে বাচ্চা অ্যানেস্থেশিয়ার জন্য অতটা ফিট থাকে না, আমরা এই জন্য 1 বছর একটু সময় দিই, যে 1 বছর পরে স্ট্রাকচারগুলো ভালো ডেভেলপ করে, পেশেন্ট অ্যানেস্থেশিয়ার জন্য একটু ফিট থাকে,
এই জন্য আমরা সাধারণত 1 বছর পরে 1 বছর অনওয়ার্ড অপারেশনগুলো করতে চাই। এবং সার্জারির মাধ্যমে কি তাকে একদম একটি সুস্থ জীবন বা একটা স্বাভাবিক যে স্ট্রাকচার হাতের সেটা দেওয়া কি সম্ভব? সব সময় হয়তো স্বাভাবিক দেয়া যাবে না। আমরা চাই কি মানুষ কিছু ধরতে পারুক, হ্যাঁ, কলমটা ধরতে পারুক, খাইতে পারুক, একটু গ্রিপ করতে পারুক। বেসিক যখন একেবারে সবসময় স্বাভাবিক করা যাবে সেটা হয়তো না, কিন্তু আমরা চাই বেসিক ফাংশনটা ফিরিয়ে আনতে, মানে কিছুটা ফাংশনালিটিটা Functional যেন করতে, ঠিক থাকে, functional করতে। তার যে স্বাভাবিক যে ডেইলি কাজগুলো সেই কাজগুলো যেন পারফর্ম করতে পারে। জি জি জি। তো আপনি হচ্ছে জন্মগত ত্রুটিগুলোর কথা বললেন, তো এছাড়া বড়দের মধ্যে ইনজুরি জনিত কারণে কি কি ধরনের সমস্যা নিয়ে আপনাদের কাছে রোগীরা আসে? জি, ধন্যবাদ। ইনজুরি তো ভ্যারাইটিস টাইপের ইনজুরি হতে পারে। ধরেন ফ্র্যাকচার হতে পারে, সফট টিস্যু লস হতে পারে, ফ্র্যাকচার ছোট বোনগুলিতে ফ্র্যাকচার হতে পারে, মেটাকার্পাল ফ্র্যাকচার হতে পারে, ডিস্টাল রেডিয়াস ফ্র্যাকচার হতে পারে। এইগুলি কমন সাধারণত আমাদের বয়স্ক লোকজন যখন পড়ে গিয়ে হাত দিয়ে ঠেকাইতে গিয়ে হাতে ফ্র্যাকচার হয়। এছাড়া বোনের ফ্র্যাকচারের সাথে সাথে যদি ট্রমা আমরা চিন্তা করি, কার্ট ইনজুরি হয়, কার্ট ইনজুরিতে টেন্ডনগুলি লস করতে পারে, টেন্ডন ইনজুরি হয়, নার্ভ ইনজুরি হয়, হ্যাঁ, এগুলি হইতে পারে। বোন ফিক্সেশন, এখানে যদি অ্যাকিউরেট জিনিসটা তো প্রিসাইজ, আপনি যদি অ্যাকিউরেট করতে না পারেন তখনই সমস্যাগুলি শুরু হয়। ফাংশনালিটি ফাংশনাল হ্যাম্পার করে যদি অ্যাকিউরেট করা না যায়। হ্যাঁ, এখানে একটু ডিসপ্লেসড হয়ে যদি জোড়া লাগে তাহলে সেটা একটু সমস্যা করে। তখন টেন্ডনগুলি মুভ করতে চায় না, তখন টেন্ডনগুলি কাজ করতে চায় না, ঘষা খায়, ছিঁড়ে যায়, এই ধরনের নানান ধরনের সমস্যা হতে পারে। এই জন্য আমরা চাই যে লোকজন একটু প্রিসাইজ মানে হ্যান্ড সার্জন এই সমস্ত এরিয়ার জন্য তারা হ্যান্ড সার্জনের কাছে আসুক বা অর্থোপেডিক সার্জনের কাছে যাক। আমাদের দেশে যেটা হয় যে কোনো দুর্ঘটনা পরবর্তী, বিশেষ করে যখন হাড় ভাঙা বা হাড়ের কোনো ধরনের আঘাত প্রাপ্ত হয়, তারপর দেখা যায় যে বিভিন্ন ধরনের মিসম্যানেজমেন্টের তারা শিকার হয়। বিশেষ করে যারা একটু রিমোট অঞ্চলে আছেন, অজ্ঞতাবশত দেখা যায় যে তারা কবিরাজের কাছে যাচ্ছেন বা কোনো ধরনের পল্লী যারা চিকিৎসা দেন তাদের কাছে যাচ্ছেন। সেখানে কিন্তু অনেক সময় তারা মিসম্যানেজমেন্ট হয় এবং সেটা নিয়ে কিন্তু জটিলতা নিয়ে আপনাদের কাছে জি জি জি, এটা খুবই দুঃখজনক যে এই যুগেও আপনি দেখেন গ্রামে সবাই কিন্তু ফোন ব্যবহার করতেছে। হ্যাঁ, এখন তো সবাই স্মার্টফোন ব্যবহার করতেছে, অথচ চিকিৎসার জন্য যাচ্ছে কবিরাজের কাছে। এটা তো হলো না, তাই না? এখন তো সব কিছু আপনাকে তো অ্যাডভান্স চিন্তা করতে হবে। আপনি মুহূর্তে টাকা পাঠিয়ে দিচ্ছেন গ্রামে, অথচ চিকিৎসার জন্য যদি কবিরাজের কাছে যান, যাদের কোনো নলেজ নাই, যাদের কোনো জ্ঞান নাই, হ্যাঁ, যাদের কোনো জ্ঞান নাই, যাদের কোনো পড়াশোনা নাই এই ব্যাপারে, আপনি আপনার সবচেয়ে ভ্যালুয়েবল অংশটাকে চিকিৎসার জন্য যাচ্ছেন কবিরাজের কাছে। এটা তো হলো না, এটা আসলে এটা ঠিক না। তারা করে কি, টাইট ব্যান্ডেজ দেয়। টাইট ব্যান্ডেজ দিলে সমস্ত রক্ত চলাচল বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে গেলে সমস্ত পচা শুরু করে, চামড়া পচা শুরু করে, নার্ভ পচা শুরু করে, মাংস পচা শুরু করে। এমন ডিসেবলিং একটা সিচুয়েশন তৈরি হয় যেটা কারেকশন করা ভেরি ডিফিকাল্ট। এটা আমার পরামর্শ হচ্ছে আপনারা প্লিজ এই সমস্ত জায়গায় যাবেন না। হ্যাঁ, কেননা যাদের কোনো পুস্তিকা জ্ঞান নাই তাদের কাছে কেন আপনারা যাবেন? এবং পেশেন্টের কিন্তু লাইফ থ্রেটেনিং কন্ডিশনও হতে পারে। আপনাদের কাছে যখন আসে অনেক ক্ষেত্রে দেখা যায় তাদের হাতটা হয়তো কেটে ফেলে দিতে হচ্ছে, অ্যাম্পুটেশন করতে হচ্ছে। এরকম এত ডিসেবলিং পজিশন নিয়ে আসে যে তখন কিছু করার আপনি কিছুই নাই, তাহলে কি করবেন? হ্যাঁ, কিছু না থাকলে কিছু করা যায় না। আপনার না যাওয়া উচিত এই সমস্ত জায়গায়। এবং আমাদের দেশের যে প্রেক্ষাপট, যে পেশেন্টরা আসলে অনেক ক্ষেত্রে ডিসিশন নিতে পারে না, যে তারা যদি একজন সার্জনের কাছেও যেতে চান সেক্ষেত্রে তারা কার কাছে যাবেন? অ্যাটলিস্ট একজন অর্থোপেডিক সার্জনের কাছে যাবেন তারা। অ্যাটলিস্ট অর্থোপেডিক সার্জন এখন তো সব জায়গায় পাওয়া যায় লোকজন। এখন তো থানা লেভেলে অর্থোপেডিক সার্জন অ্যাভেলেবেল পাওয়া যায়। আমরা চাবো একটা থানায় শুক্রবারে করে অনেক থানায় অর্থোপেডিক সার্জন অ্যাভেলেবেল থাকেন। এখন তো অনেক লোকে অ্যাবাউট
1500 অর্থোপেডিক সার্জন সারা দেশে প্র্যাকটিস করতেছেন, আপনারা অ্যাটলিস্ট সেখানে যাবেন না, অ্যাটলিস্ট খারাপ হবে না। মানে স্যার যদি যথাসময়ে এই ব্যবস্থা নেওয়া না হয় বা চিকিৎসাটা যদি যথাসময়ে করা না হয়, সেক্ষেত্রে কি কি জটিলতা হতে পারে? হ্যান্ড সার্জারি এমনই একটা বিষয় যে এটা মানে গোল্ডেন পিরিয়ডে যদি আপনি না আসেন, হ্যাঁ, ফার্স্ট 7 ডেজ বলবো আমরা, তাহলে জটিলতাগুলো শুরু হইতে থাকে। হ্যাঁ, জটিলতাগুলো শুরু একটা এগুলো তো কন্ট্রাক্টাইল টিস্যু বলি আমরা, যেগুলো সবসময় টাইট হইতে থাকে। এগুলা একটা টেন্ডন কাটা গেল, তখন যত সময় যাবে তত এটা দূরে চলে যাবে, দূরে চলে গেলে তখন আর রিপেয়ার করা যায় না, তখন রিকনস্ট্রাকশন লাগে। নার্ভ 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 ইয়ে হলে গেল, কেটে গেল, এই ফাঁক হইতে থাকবে, তখন এটা রিকনস্ট্রাকশন করা লাগবে। রিকনস্ট্রাকশনের রেজাল্ট সেম হয় না, রিপেয়ারের রেজাল্ট বেটার দেন রিকনস্ট্রাকশনের রেজাল্ট। এই জন্য আমরা চাই, তখন দেখবেন যে টাইট হয়ে আসে, এগুলো ভেরি ডিফিকাল্ট টু ম্যানেজ। হ্যাঁ, এগুলো ফিজিওথেরাপি দরকার হয়। হ্যাঁ, আর্লি দ্য বেস্ট। যত তাড়াতাড়ি ডাক্তারের কাছে যাওয়া যায় ততই মঙ্গল, তত অনেক ধরনের অসুবিধা শুরু হয়। এই জয়েন্টগুলি জ্যাম হয়ে যাইতে থাকে, হ্যাঁ, জয়েন্টগুলি জ্যাম হয়ে যাইতে থাকে, ইনফেকশন ডেভেলপ করতে পারে, যেখানে সেখানে আসলে এগুলি আর্লি আসা বেটার। আমাদের জন্য খুব ইজি হয়, ট্রিটমেন্ট ইজি হয়, রিকভারি ইজি হয়, ফাংশন ভালো পাওয়া যায়। যত আর্লি আসবে, যত দেরি করে আসবে, তত নানান ধরনের সমস্যা শুরু হতে পারে। এই যে আপনারা এত সুন্দর সার্জারিগুলো করছেন এবং পেশেন্টদেরকে একটা স্বাভাবিক জীবন দেওয়ার চেষ্টা করছেন, সরকারিভাবে আপনারা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কাজ করছেন, আর কোথায় এই কাজগুলো হয়ে থাকে? আমাদের সাথে ফোনে একজন দর্শক আছে, আমরা ফোন কলটি নিয়ে আমরা উত্তর দিতে আসছি। অনেক আমরা ফোন কলটি নিয়ে আসছি, আমাদের সাথে ফোনে একজন দর্শক আছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। জি, দর্শক আপনার নাম বলে প্রশ্নটি করুন। আমার নাম ইলিয়া, আমি গাজীপুর থেকে বলছি। যে আমার বাম হাতে বাইক অ্যাক্সিডেন্টে আমার বাম হাতের কোনোর উপরে বা জয়েন্টের এর মধ্যে ফ্র্যাকচার হয়ে যায়। তো আমি সদর হাসপাতালে ভর্তি হওয়ার পরে ওনারা আমাকে অনেকদিন বসায় রাখে। তারপর আমি একজন সার্জনের কাছে যাই, তখন সে বললো যে এখানে আমার হাড়টা যে ভাঙছে সেটা করোনাকালীন সময় অবশ্য। তখন উনি বললো যে সেট আপ করে দিলে ঠিক হয়ে যাবে। বাট যখন সেট আপ করে দেওয়া হয়, কিন্তু আসলে সেট আপ হয়নি, আমি বুঝতে পারিনি। আমি দীর্ঘ 21 দিন এখানে বাজা রাখা ছিল, কিন্তু এখন দেখলাম যে হাড় যে জায়গায় ভাঙছে খণ্ড বিখণ্ড বিভিন্ন জায়গায় ডিস্ট্রেস হয়ে আছে। আমার প্রায় 2 বছরের উপরে হয়ে গেছে। এখন এমন হয়েছে হাতটা পুরো ব্লক হয়ে গেছে এবং হাতের যে নার্ভ আছে নার্ভগুলা একদম হয়ে গেছে, যে আমি কাজ করতে গেলে মনে হয় যেন জড়তা চলে আসছে। আমি অবশ্য বাংলাদেশের বাইরে থেকে যখন টিম আসছিল ওদেরকে দেখাইলাম, তারা বললো যে এলবো চেঞ্জ করার জন্য। কিন্তু আমি এলবো চেঞ্জ করার পর এই কথাটা বললো যে আপনি বাংলাদেশের রেয়ার, কিন্তু এলবো চেঞ্জ করলে দেখা গেল বছর 3 পর আপনাকে এটা চেঞ্জ করতে হবে। কিন্তু এটা পার্সেন্টেজ মানে ভালো হবে যে সেটার পার্সেন্টেজ খুবই কম। কিন্তু আমার এখন যে অবস্থা সেটা হলো আমার শোল্ডারের সাইজ চেঞ্জ হয়ে যাচ্ছে, হ্যাঁ, কোনের দেওয়ার জন্য, কিন্তু আমি মুভ করতে পারতেছি না। হাতে খুব শক্তি তো পাই না, 5%। আর আমার মুভমেন্ট হলো হাতের কোনো বাঁকা বা সোজা হওয়ার পরিমাণ হলো 10 ডিগ্রি বা 5 ডিগ্রি পরিমাণ। এটা আমার এই মুহূর্তে কি করতে পারি? আমি পরামর্শ চাচ্ছি যে আমি একজন সরকারি চাকরিজীবী, বাট আমি কিছু করতে পারতেছি না, হাত দিয়া কিছু করা আমার জন্য কঠিন হচ্ছে। আচ্ছা দর্শক, আমরা আপনার প্রশ্নটি বুঝতে পেরেছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। জি, এলবো রিপ্লেসমেন্ট এখনও আমাদের দেশে এরকম ভালোভাবে হয় না। এলবো রিপ্লেসমেন্ট সার্জারি আমরা সাধারণত 30 বছর বয়সের পরে করতে চাই। ইমপ্ল্যান্ট অ্যাভেলেবেল না, যে প্রস্থেসিস লাগানো হয় এই প্রস্থেসিসটা অ্যাভেলেবেল না আমাদের দেশে, যেটা কিংবা ভালো প্রস্থেসিস অ্যাভেলেবেল না বলতে পারি আমরা। তারপরে আমাদের অভিজ্ঞতা কম, পার্শ্ববর্তী দেশে এগুলি অপারেশন হয়। এই অপারেশন উনি বললো 3 বছর, এইগুলো সাধারণত 5-6-7 বছর পর চেঞ্জ করার লাগে। অন্য যে হিপ সার্জারি যেরকম যত ফ্রুটফুল হয়, যত ফাংশনাল হয়, 20-25 বছর টেকসই হয়, এলবো রিপ্লেসমেন্টটা এত ডিউরেবল হয় না এবং একটা পেশেন্টের 5 কেজির বেশি তুলতে পারে না।
এই জন্য এইটা অপারেশন আমাদের দেশে কম হয় এবং আমরা ভালো ইমপ্ল্যান্টের অভাবে এখনো করতে পারি না। এবং উনি এখন বললেন যে ওনার ফাংশনালিটিতে সমস্যা হচ্ছে, Functionality। হাতের যে স্বাভাবিক যে কাজকর্ম সেটা করতে ওনার সমস্যা হচ্ছে। জি আমি আরো ভালো অ্যাসেসমেন্ট দেখলে বোঝা যেত যে উনি আসলে কত কি অবস্থায় আছেন। ওনার কথায় অনেক কিছু বুঝতে পারছি আমি, নার্ভগুলি কীরকম আছে, তার হাতের মাংসগুলি কাজ করতেছে না, ফোরআর্মের মাংসগুলি কাজ করতেছে না, তার এখানে প্রবলেমটা এলবো জয়েন্টে। তো এলবো রিপ্লেসমেন্ট যদি বলে থাকেন কেউ, তাহলে করতে পারেন, এটা করতে পারেন উনি। অ্যাসেসমেন্ট করলেই ভালো বোঝা যাবে। আমাদের সাথে ফোনে আরেকজন দর্শক আছেন। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আমার নাম আফজাল হোসেন। জি, আমরা শুনতে পাচ্ছি, আপনার প্রশ্নটি করুন। আমার মেয়ের বয়স 17 বছর। ওই জন্ম থেকে ডাইন হাতের বৃদ্ধা আঙ্গুলটা মিসিং। ওই মিসিং এর দর্শক, আপনার টেলিভিশনের ভলিউম কমিয়ে ওদেরকে প্রশ্নটি করতে হবে। হাতটা একটু বাঁকা আর কি, মানে এটা কিছু করা যাবে কিনা? বাম হাতটা ঠিক আছে সোজা। আপনার মেয়ের বয়স কত? আমার মেয়ের বিয়ে 17 বছর। 17 বছর। স্যার, আপনার কি কোনো প্রশ্ন আছে ওনার কাছে? হ্যাঁ, না না, কোনো ট্রিটমেন্ট করে না, আগে ডাক্তার দেখাইছিলাম, বলছে যে কোন হাড় ভাঙা? ডান হাতের বৃদ্ধা আঙ্গুল মিসিং আছে জন্ম থেকে না, অনেক দেরি হয়ে গেছে ওনার বাচ্চার জন্মগতভাবে ওনার দুটো আঙ্গুল মিসিং জি, আছে। জি, জি। তো আমরা এই প্রশ্নের উত্তরটা নিব বিরতির পরে, বিরতি থেকে ফিরে এসে। প্রিয় দর্শক, জিসকা প্রেজেন্স পিউলি মেডিকেল 24 অনুষ্ঠানে এই পর্যায়ে একটি ছোট্ট বিরতিতে যাচ্ছি। বিরতির পর আমাদের আলোচনার পরবর্তী অংশ নিয়ে ফিরে আসছি, আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির শেষে আবারও আমন্ত্রণ জানাচ্ছি জিসকা প্রেজেন্স পিউলি মেডিকেল 24 অনুষ্ঠানে। আজকের পর্বে আমরা কথা বলছি হ্যান্ড সার্জারি বিষয়ে। আর আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন ডাক্তার মোহাম্মদ আশরাফুল ইসলাম, সহযোগী অধ্যাপক হ্যান্ড সার্জারি বিভাগ, হ্যান্ড সার্জন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা। প্রিয় দর্শক, আমাদের এই আয়োজনটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আমাদেরকে ফোন করতে চাইলে টিভি স্ক্রলে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সেই নাম্বারটিতে ডায়াল করতে পারেন। স্যার, বিরতিতে যাবার আগে আমাদের সাথে একজন দর্শক ছিলেন ফোনে। জি, উনি তার আঙ্গুলের সমস্যার কথা বলতেছিলেন, ফ্র্যাকচার ছিল অনেক আগের কথা, তার জন্মগত ত্রুটির কথা বলছিলেন। হ্যাঁ, এগুলো কোন হাড্ডিটা ভাঙছে, এগুলো রিকনস্ট্রাকশন করা যায়, ডিফর্মিটি কারেকশন করা যায়, যদি টাইট ফিঙ্গার থাকে এগুলোকে রিলিজ করা যায়, টেন্ডন রিকনস্ট্রাকশন করা যায়। ডেফিনেটলি এখনও 17 বছর বয়স, এগুলো কিছু করার সুযোগ থাকলে অবশ্যই আমি বলবো বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আসবেন উনি। আমরা হ্যান্ড সার্জারি ইউনিট কাজ করে মঙ্গলবার, বৃহস্পতিবার। স্যার, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ছাড়া বাংলাদেশে আর কোথায় এই সার্জারি করা জি হয়ে জি, থাকে? নিটোরে আছে, জাতীয় অর্থোপেডিক রিহ্যাবিলিটেশন নিটোরে আছে, অনেক বিভাগীয় শহরে আছে। সরকার চেষ্টা করতেছেন গ্রাজুয়ালি পোস্ট বাড়ানোর, হ্যান্ড সার্জারি বিভিন্ন মেডিকেল কলেজ হসপিটালে দেওয়ার জন্য বিভিন্ন মেডিকেল কলেজেও যোগাযোগ করতে পারেন। এবং এই চিকিৎসাটা আসলে, এই চিকিৎসা নিয়ে যদি মানুষের মনে কোনো ভয় থাকে, সেই ভয় দূর করার জন্য আপনি মানে সাধারণ মানুষের উদ্দেশ্যে কি বলবেন? বা আসলে তো রিঅ্যাসুরেন্স একটা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। ডেফিনেটলি হ্যাঁ, অনেক সময় আপনি রাস্তায় চলতে গেলেও তো ভয় লাগে, তাই না? যে কোনো সময় আপনি অ্যাক্সিডেন্ট করতে পারেন, বেশি ভয় পাইলে তো সমস্যা, তাই না? আমরা চেষ্টা করি যে ফাংশনটাকে বেটার করার জন্য, হ্যাঁ, যা আছে তার থেকে ইমপ্রুভ করার জন্য। হ্যাঁ, অনেক সময় হয়তো পুরোপুরি ফাংশন দেওয়া সম্ভব হয় না। হ্যাঁ, কখনো কখনো কোনো জটিলতা হতে পারে, হ্যাঁ, যেমন ইনফেকশন হতে পারে, ডিজায়ার্ড লেভেলের কারেকশন নাও হইতে পারে। হ্যাঁ, ভয় পাওয়ার কী হলো, ভয় তা হাতের
হাতের ফাংশন যদি আমরা বলি, থাম ইজ আওয়ার মেইন পার্ট না, 40%, ইন্ডেক্স ফিঙ্গার 20%, দিস ইজ লং ফিঙ্গার 20%, 10%। অ্যাটলিস্ট মানুষের এই 3টা আঙ্গুল যদি ভালো থাকে, মানুষ অনেক কিছু করতে পারে, অ্যাটলিস্ট 80% কাজ করতে পারে, হ্যাঁ, লিখতে পারে, ধরতে পারে, হ্যাঁ হ্যাঁ, অনেক সময় হয়তো এই পাওয়ার গ্রিপ থাকে না, কিন্তু প্রিসিশন গ্রিপ এটা আমাদের ইম্পর্টেন্ট। আমরা চাই অ্যাটলিস্ট প্রিসিশন গ্রিপ, মানুষ লিখতে পারুক, ধরতে পারুক, খাইতে পারুক, কাপড় চোপড় পরতে পারুক, মানে যাতে সে নিজেই এই কাজগুলো জটিলতা করতে পারে কারো সাহায্য প্রতিটা ছাড়া। অপারেশনের জটিলতা থাকে প্রতিটা অপারেশনের। তা আমাদের চেষ্টা থাকে পেশেন্টেরও আসতে হবে, আপনাদের কাছে follow up এ আসা, রিহ্যাবিলিটেশনটা প্রপার হয়, হ্যাঁ, তাহলে জটিলতাটা এবং কম হয়। অপারেশন পরবর্তী সময় কি আপনারা কোনো ধরনের তাদেরকে ফিজিক্যাল থেরাপি মাধ্যমে তাদেরকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনেন? অবশ্যই ফিজিক্যাল থেরাপি খুবই ইম্পর্টেন্ট অর্থোপেডিক্সে এবং হ্যান্ড সার্জারিতে। ফিজিক্যাল থেরাপি ছাড়া অপটিমাম ফাংশন পাওয়া যায় না। আমাদের দেশে জিনিসটা অনেক ল্যাকিং আছে, ফিজিক্যাল থেরাপি, রিহ্যাবিলিটেশন থেরাপির অনেক ল্যাকিং আছে। আমরা নিজেরাও কখনো কখনো চেষ্টা করি পেশেন্টকে নিজেই ওই ব্যায়ামগুলি শিখায় দেওয়ার জন্য এবং ফলো আপের জন্য। মানে অপারেশন পরবর্তী সময় তার মানে এই নিয়ম কানুনগুলো মেনে চলা, আপনাদের যে Very, ইনস্ট্রাকশন গুলো থাকে very সেগুলো important. মেনে চলাটা খুব বেশি গুরুত্বপূর্ণ। স্যার, একটা বিষয় যে আমরা হ্যান্ড টিউমার সম্পর্কে জানি, জি, তো জি। সেটি নিয়ে একটু আমাদের যদি আপনি বিস্তারিত বলেন। জি, হ্যান্ড টিউমার, হাতে অনেক ধরনের টিউমার হইতে পারে, এনকন্ড্রোমা হতে পারে, ছোট বোনগুলিতে টিউমার হইতে পারে, যে কোনো বোনে যে টিউমার হইতে পারে, অনেক ভালো টিউমার হইতে পারে, খারাপ টিউমার হইতে পারে। তারপর জায়েন্ট সেল টিউমার বলি আমরা, এটা কমনলি হয়, আমরা এই ডিস্টাল রেডিয়াস একটা বোন, রিস্টের উপরের যে বোনটা, এখানে আমরা কমনলি পাই। এছাড়া ইউইং সার্কোমা হইতে পারে বাচ্চাদের ক্ষেত্রে, তাছাড়া অস্টিওসার্কোমাও হইতে পারে কখনো কখনো। আর হ্যান্ডে যে জায়েন্ট সেল টিউমার হয়, এগুলোকে সাধারণত নটোরিয়াস হয়, এগুলি একটু স্যালভেজ সার্জারি লাগে, বড় করে ফেলে দেওয়া, এগুলি হতে পারে হ্যান্ড টিউমার। এবং এই টিউমারগুলো অপসারণের ক্ষেত্রে আপনারা হ্যান্ড সার্জনরা সাধারণত কি ধরনের পদক্ষেপ নিয়ে থাকেন? আমরা ইনিশিয়ালি আমরা চেষ্টা করি ডায়াগনোসিসটা রিচ করার জন্য। আমরা এক্স-রে করি, রুগী পরীক্ষা করার পর এক্স-রে করি, অনেক সময় বায়োপসি নেই। বায়োপসি নিয়ে যদি এটা খারাপ কিছু আসে, তখন আমরা অনকোলজিস্টের কাছে পাঠাই। কোনো ম্যালিগন্যান্সি হলে তারা হয়তো জিনিসটা ছোট করে দেন থেরাপি দিয়ে, কেমোথেরাপি, রেডিওথেরাপি দিয়ে জিনিসটা ছোট। কেমোথেরাপি দেওয়ার পরে আমরা অপারেশন করি, অপারেশনের পরে আবার হয়তো রেডিওথেরাপি লাগে। এই যে সার্জারিগুলোর কথা বলছেন, যে আসলে এগুলো সাধারণ মানুষের জন্য কতটুকু তাদের ব্যয় বা তাদের যেই ক্ষমতা আছে, আর্থিক যে ক্ষমতা আছে, সেটির মধ্যে কতটুকু? আমরা যে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আমরা চেষ্টা করি, অ্যাকচুয়ালি এখানে যত পেশেন্ট লোড থাকে, আমরা তো সবাইকে অত এন্টারটেইন করতে পারি না, লিমিটেশন আছে। সপ্তাহে একদিনে বেশি ওটি করতে পারেন না। সপ্তাহে রুগী পাচ্ছেন 10 থেকে 15 জন, আপনি হয়তো অপারেশন করতেছেন 3টা বা 4টা 5টা, ঠিক আছে। অনেক রুগীকে একটু ওয়েটিংয়ে থাকতে হয়, এটা একটা সমস্যা। আমরা চাই এই ফ্যাসিলিটিসগুলো সরকার আরও বিভিন্ন জায়গায় ছড়াই দিক, বিভিন্ন মেডিকেল কলেজে ছড়াই দিক, যাতে লোকজন বিভিন্ন জায়গায় এই চিকিৎসাগুলো নিতে পারেন। তাহলে আমরা কি বলতে পারি যে সাধারণ মানুষ আসলে অ্যাভেল করতে পারছে? কিছুটা তো ডেফিনেটলি পারতেছেন। আমাদের আউটডোরে আসলে একটু কিউ আছে, একটু লাইন আছে, বাট আমরা চেষ্টা করছি সার্ভিসটা দেওয়ার, নিটোরও চেষ্টা করতেছে বিভিন্ন জায়গায়। আমরা আবার একটি বিরতিতে যাব, বিরতির পর আবার ফিরে আসছি। প্রিয় দর্শক, জিসকা প্রেজেন্স পিউলি মেডিকেল 24 অনুষ্ঠান এই পর্যায়ে সময় হচ্ছে আবার একটি ছোট্ট বিরতিতে যাবার। বিরতির পর ফিরে আসছি, আমাদের সাথেই থাকুন। প্রিয়
প্রিয় দর্শক, বিরতি শেষে আপনাদের আবারও আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 24-এর সাপ্তাহিক নিয়মিত আয়োজন জিসকা প্রেজেন্স পিউলি মেডিকেল 24 অনুষ্ঠানে। আজকের পর্বে আমরা হ্যান্ড সার্জারি বিষয়ে কথা বলছি, আর আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন ডাক্তার মোহাম্মদ আশরাফুল ইসলাম, সহযোগী অধ্যাপক হ্যান্ড সার্জারি, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। প্রিয় দর্শক, আপনারা কিন্তু হ্যান্ড সার্জারি বিষয়ে আমাদেরকে যে কোনো প্রশ্ন করতে পারছেন, যে নাম্বারটিতে ডায়াল করতে হবে সেটি টিভি স্ক্রলে একটু পরপর দেখতে পাচ্ছেন। তো আপনার সাথে হ্যান্ড সার্জারির বিষয়ে কথা হচ্ছে এবং অনেক অজানা বিষয় আসলে জানতে পারছি, যেটা আসলে আমার মনে হয় যে টিভি সেটের সামনে যেসব দর্শকরা বসে আছেন তারাও উপকৃত হচ্ছেন। তো এখন একটু জানতে চাই যে হাতে তো ইনফেকশন হতে পারে, হ্যান্ড ইনফেকশন আপনারা বলেন, তো আসলে হ্যান্ড ইনফেকশন হলে কি হয় আসলে, মানে এটা আউটকামটা আসলে কি, এবং আপনাদের তখন একজন সার্জন হিসেবে তখন কি করণীয় থাকে? ধন্যবাদ। হ্যান্ড ইনফেকশন হাতে এটা খুবই একটা কমন ব্যাপার না, যে কোনো ইনজুরি হলে ইনফেকশন হতে পারে, ইনজুরি ছাড়াও ইনফেকশন হতে পারে, ডায়াবেটিস রোগী ইনফেকশন হতে পারে, এর কোনো ইমিউনো কম্প্রোমাইজড পেশেন্টের ইনফেকশন হতে পারে। সাধারণত ডায়াবেটিস আমাদের এত বেশি বেড়ে গেছে যে ডায়াবেটিস রোগীদের ইনফেকশন ভেরি কমন। আমরা এখানে ফেলন বলি আমরা, এই পাল্প ইনফেকশন ফেলন হতে পারে। ইনফেকশনের প্রিন্সিপাল হচ্ছে আপনাকে আর্লি ডিটেকশন, ফুলে গেছে, ব্যথা হচ্ছে, তীব্র ব্যথা হচ্ছে, থ্রবিং পেইন বলি আমরা, রেড হয়ে রয়েছে, আমরা হয়তো বায়োকেমিক্যাল টেস্ট কিছু করি, তারপর এটার ইনিশিয়ালি আমরা অ্যান্টিবায়োটিক দিই, ওরাল পিল দিই। যখন অ্যাডভান্স স্টেজে চলে যায়, যখন দেরি হয়ে যায়, তখন অনেক সময় আমাদের ইনজেক্টেবল অ্যান্টিবায়োটিক শিরায় ওষুধ দেওয়া লাগতে পারে, ইনজেক্টেবল অ্যান্টিবায়োটিক। এটা যত আর্লি আপনি চিকিৎসা করবেন, তত ভালো রেজাল্ট পাওয়া যায়। অনেক সময় ড্রেনেজ লাগে, একবার যখন পাস হয়ে যায়, প্যারোনাইকিয়া, নেইল ফোল্ড ইনফেকশন বলি আমরা, টেনোসাইনোভাইটিস হতে পারে, এই টেন্ডন এবং টেন্ডন শীতের ইনফেকশন হতে পারে। হ্যাঁ, এটা পামার এই সাইডে হতে পারে, তালুর দিকেও হতে পারে, এদিকেও হতে পারে, এদিকেও টেন্ডন আছে, আমরা যে হাত সোজা করি এই টেন্ডনগুলি ইনফেকশন হতে পারে। পামার স্পেস ইনফেকশন হতে পারে, থিনার স্পেস ইনফেকশন হতে পারে, হাইপোথিনার স্পেস ইনফেকশন হতে পারে, টিবি ইনফেকশন হতে পারে, যে কোনো টিউবারকুলোসিস আমাদের দেশে খুবই কমন, যে কোনো হার্ট, এই যে বোনের টিবি হতে পারে, জয়েন্টি টিবি হতে পারে। এখানে কম্পাউন্ড পাওয়ার গ্যাংলিয়ন বলি আমরা, কম্পাউন্ড পাওয়ার গ্যাংলিয়ন হাতে ডিস্টাল ফোরাম এবং হাতের এখানে কমনলি পাওয়া যায়। তো চিকিৎসা হচ্ছে আপনাকে যখন একবার পুজ হয়ে যায়, এটাকে যদি আপনি ড্রেন না করেন, এটাকে যদি বের করে না দেন, ক্লিন না করেন, হ্যাঁ, তাহলে এটা সাধারণত সমস্যা তৈরি করে। হ্যাঁ, সমস্যা হাতে কন্ট্রাকচার ডেভেলপ করে, অনেক ইনফেকশন আছে, অনেক দেরি করে আসতেছে আমাদের কাছে, অনেক সময় আমরা আঙ্গুলও কেটে ফেলা লাগে। হ্যাঁ, এগুলো ক্লিন করা, ইনফেকশন ক্লিন যত আর্লি করতে পারবেন তত আউটকাম ভালো হবে, তত ভালো ট্রিটমেন্ট প্রোগ্রেস তত ভালো হবে। আমাদের সাথে ফোনে আরেকজন দর্শক আছে, আমরা ফোন কলটি নিয়ে আসছি। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আমি মোজাফফর হোসেন বলছি গাজীপুর থেকে। আমার ওয়াইফ 3 মাস আগে রোড অ্যাক্সিডেন্টে কবজির এখানে ভেঙে গেছে। ভাঙা যাওয়ার পর আপনার প্লাস্টার করা হয়েছিল, 1 মাস প্লাস্টার ছিল, ছেড়ে দেওয়া হয়েছে প্লাস্টার। তারপরে এখন এই কবজির এখান থেকে বাঁকা করতে সমস্যা হয় এবং আঙ্গুলগুলা সহ ফিজিওথেরাপি এবং হ্যান্ড থেরাপি নেওয়া হয়েছে। বেশ কিছুটা মুভমেন্ট হয়েছে, কিন্তু এখনো বাকি আছে। এবং সবচেয়ে সমস্যা হচ্ছে ব্যথা হয় এবং রাত্রিকালে হাত শক্ত হয়ে থাকে, হাত তো অনেক শক্ত হয়ে থাকে, আঙ্গুলগুলা হাত কবজি এখান থেকে, এবং ব্যথা হয় এবং ফুলে। কি করতে পারি এখন হচ্ছে আমি বুঝতে পারছি আপনার প্রশ্নটা। এখানে ভাঙার পরে যখন আমরা প্লাস্টার দিই, প্লাস্টার দেওয়ার পরপরই আমরা বলি পেশেন্টকে ব্যায়াম করার জন্য। প্লাস্টারও দেওয়ার কিছু নিয়ম আছে, অনেক সময় সবাই ভালো প্লাস্টারও দিতে পারে না। প্লাস্টার আপনাকে এর বাইরে প্লাস্টার দেওয়া যায়, প্রক্সিমাল পামার ক্রিজের পরে প্লাস্টার দেওয়া যায় না। প্লাস্টার দিলে ডেফিনেটলি কিছু টাইট হয়ে যায়। ইনিশিয়ালি শুরুর থেকেই আমরা পরের দিন থেকেই বলি যে পেশেন্টকে ব্যায়াম করার জন্য। এখন এটাকে কমপ্লেক্স রিজনাল পেইন সিনড্রোম বলা হয়। এটা ডেফিনেটলি ইমপ্রুভ করবে যদি আপনি ভালোভাবে ফিজিওথেরাপি করেন, ব্যায়াম করতে থাকেন। একটু সময় লাগে, বাট এটা উন্নতি হবে ডেফিনেটলি। এটা গ্রিপ করবে, ছাড়বে, আঙ্গুল ফাঁক করবে, এক জায়গায় করবে, হ্যাঁ, এটা করবে, হ্যাঁ, এটা করবে, হ্যাঁ, এটা করবে, চাপ দিবে, হ্যাঁ,
হাত ঘুরাবে, ডেফিনেটলি এটা ইমপ্রুভ করবে। ধৈর্য ধরেন, এটা সময় লাগে, 3 মাস 4 মাস পর্যন্ত সময় লাগতে পারে। আপনি ইনশাল্লাহ এটা ইমপ্রুভ করবে, ব্যায়াম করলে অবশ্যই ইমপ্রুভ করবে। থেরাপি নিতে পারেন, আল্ট্রাসাউন্ড থেরাপি, ওয়াক্স বাথ দিতে পারেন, মোবিলাইজেশন এক্সারসাইজ, প্রত্যেকটা গিরে গিরে আপনাকে ব্যায়াম করতে হবে। প্রত্যেকটা গিরে গিরে ব্যায়াম করলে তাহলে ডেফিনেটলি এটা ইমপ্রুভ করবে, ধৈর্য ধরেন। দর্শক আপনাকে ধন্যবাদ, আশা করি আপনার প্রশ্ন উত্তর পেয়ে গেছেন। স্যার আপনার কাছে ইনফেকশন নিয়ে জানছিলাম, জি। এছাড়া নার্ভের তো স্যার কিছু সমস্যা হয়, জি, ব্রাকিয়াল জি। প্লেক্সাস নার্ভ জি, আছে আমাদের জি, এখানে। জি, জি। তো নার্ভের সমস্যাগুলোতে সাধারণত আপনারা হ্যান্ড সার্জনরা কি কি ধরনের ইন্টারভেন আপনারা করে থাকেন? হ্যাঁ, নার্ভ সার্জারি একটা খুবই সূক্ষ্ম ধরনের একটা সার্জারি। এটা আবারও বলতে হয় যে আর্লি দ্য বেটার। যত তাড়াতাড়ি আমরা ইন্টারভিন করতে পারি, এটা আমরা রিপেয়ার করতে পারি, রিকনস্ট্রাকশন করতে পারি। রিকনস্ট্রাকশন মানে অনেক সময় অন্য জায়গা থেকে নার্ভ নিয়ে এসে এটাকে আমরা জোড়া দেওয়া লাগে। এগুলি খুব প্রিসাইজ হলে যত রিপেয়ার টেকনিক যত ভালো হবে তত রেজাল্ট আউটকাম ভালো হবে। কিছু নার্ভ আছে খুব আউটকাম ভালো পাওয়া যায়, রেডিয়াল নার্ভ, মিডিয়াল নার্ভ, আলনার নার্ভের আউটকামটা অনেক সময় ভালো পাওয়া যায় না। হ্যাঁ, তারপর এগুলি লং টার্ম লাগে। নার্ভ 1 মিলিমিটার পার ডে গ্রো করে। এটা যে ধরেন এখানে এই লেভেলে নার্ভ কাটা গেল, এখানে হাতে আসতে অনেক সময় লাগে, 1-1.5 বছর পর্যন্ত সময় লাগতে পারে। রিস্ট লেভেলে কাটা গেল 1 মিলিমিটার হলে হাতে আসতে 1 বছর সময় লাগে। হ্যাঁ, যেগুলি যত কাছাকাছি সাপ্লাইয়ের এরিয়ার যত কাছে হয় তত আর্লি রেজাল্ট পাওয়া যায়। তবুও 6 মাস 1 বছর এক্সারসাইজ করা লাগে, অনেক সময় ইলেকট্রিক্যাল স্টিমুলেশন দেই আমরা। হ্যাঁ, ওয়েটিং পলিসি আছে, আমরা আপনাদের ওয়েট করতে হবে। শুধু আজকে নার্ভ রিপেয়ার করলাম, 3 মাস পরে রেজাল্ট নাও আসতে পারে। ধৈর্য ধরাটা ইম্পর্টেন্ট। আমরা ব্র্যাকিয়াল প্লেক্সাস অপারেশন করি। ব্র্যাকিয়াল প্লেক্সাস এখন লোক প্রচুর মোটর সাইকেলে চলাফেরা করে, মোটর সাইকেল এবং জোরে চলায় যায়। মোটর সাইকেল আশঙ্কাজনক বেড়ে যায়। যখন মোটর সাইকেলে মানুষ পড়ে যায় মোটরসাইকেল, তখন এই নার্ভে টান খায়, এখানে নার্ভ ছিঁড়ে যেতে পারে। এগুলি কিছু এক্সপেন্ডেবল নার্ভ আছে, আমরা সেই নার্ভগুলি নিয়ে নার্ভ ধার করা, এটা ছিঁড়ে গেছে অন্য জায়গা থেকে ধার করে এগুলো ফাংশন পাওয়া যায়। আপার টাং ব্র্যাকিয়াল প্লেক্সাস পলসি খুব ভালো রেজাল্ট পাওয়া যায়, মানুষ উঠাইতে পারে না, তখন এগুলো নার্ভ রিকনস্ট্রাকশন করলে ভালো রেজাল্ট। এলবো ফ্লেকশন করতে পারে না, এগুলো নার্ভ ট্রান্সফার বলি আমরা, যেগুলো অ্যাভেলেবেল নার্ভ থাকে ওখান থেকে নিয়ে এসে নার্ভগুলিকে জোড়া দেওয়া যায়। হ্যাঁ, সেগুলি ভালো কাজ করে। অনেক সময় প্যান পলসি হতে পারে, মানে একদম ফ্লেল, মানে কোনো ধরনের কোনো থাকে না, ফাংশন থাকে না, কমপ্লিট গ্লোবাল ব্র্যাকিয়াল প্লেক্সাস পলসি বলি আমরা। সেই সমস্ত ক্ষেত্রে ডিফিকাল্ট ম্যানেজিং, বাট কিছু ম্যানেজমেন্ট দেওয়া যায়। আরেকজন দর্শক অপেক্ষা করছেন। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার নাম বলে প্রশ্নটি করুন। জি, আমার নাম হচ্ছে আব্দুর রাহিম। জি, আমরা শুনতে পাচ্ছি দর্শক, আপনার প্রশ্নটি করুন। জি, আমার প্রশ্নটি হচ্ছে, আমার হাতের আঙ্গুলে ছোটবেলায় কেটে যায়। ছোটবেলায় কেটে গেলে ওই যে নখটা ওঠে, ওইটা মানে অসমতল, ওটা এখন সার্জারি করলে ঠিক হবে কিনা? এখন বয়স কত আপনার? আমার এখন এজ 37। ডিফর্ম নেইল প্লেট। হ্যাঁ, ডিফর্ম নেইল প্লেট যদি এখানে নেইলটা গ্রো করে, এখানে জার্মিনাল ম্যাট্রিক্স বলি আমরা, জার্মিনাল ম্যাট্রিক্স, এখান থেকে এই জার্মিনাল ম্যাট্রিক্সটা যদি কোনো কারণে নষ্ট হয়ে যায় তাহলে নেইলটা ডিফর্মড হয়। কিংবা যদি বনি সাপোর্টটা না থাকে তাহলে নেইলটা ডিফর্মড হয়। আমি জানি না ওনার জার্মিনাল ম্যাট্রিক্স নষ্ট হয়ে গেছে কিনা, কিংবা বনে কোনো সমস্যা আছে কিনা। এটা যেহেতু অনেক পুরাতন প্রবলেম, একটু ডিফিকাল্ট এগুলি ম্যানেজ করা। যদি নেইল যে জায়গাটা থেকে গ্রো করতেছে সেটা যদি নষ্ট হয়ে যায় তাহলে আপনি নেইল গ্রো করবে কিভাবে, কিংবা পার্শিয়ালি নষ্ট হয়ে যায় তখন ডিফর্ম নেইল হয়। নেইল বেডটা যদি পরিষ্কার না থাকে, নেইল বেডটা যদি স্মুথ না থাকে, তাহলে যে নেইলটা গ্রো করবে সেটা ভালো হবে না, সেটা ডিফর্মড হবে। হ্যাঁ, যদি বনি সাপোর্টটা ভালো না থাকে তাহলে ডিফর্ম নেইল হবে। তো উনার আসলে কি অবস্থা সেটা অ্যাসেস করে আপনাকে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আসার জন্য রিকোয়েস্ট করছি।
দর্শক আপনাকে ধন্যবাদ আমাদেরকে ফোন করার জন্য। স্যার আপনি নার্ভাস সার্জারি নিয়ে বলছিলেন যে এই ধরনের যে সার্জারিগুলো আপনারা করে থাকেন। তো আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। তো স্যার আপনার কাছে জানতে চাই যে বর্তমান বাংলাদেশের যে প্রেক্ষাপট, সেখানে যদি আপনারা হ্যান্ড সার্জারির যে অ্যাসপেক্ট সেটা নিয়ে চিন্তা করেন, তাহলে সেক্ষেত্রে আপনারা কতটুকু আশাবাদী? ডেফিনেটলি আশাবাদী। আমরা শুরু করছি, ডেফিনেটলি এটা ইমপ্রুভ করবে, সময় গেলে ইমপ্রুভ করবে, আরও মানুষ জানবে। সরকারেও বিভিন্ন মেডিকেল কলেজে যদি পোস্টগুলি দিয়ে দেন তাহলে ওই লোকজন কাজ করতে সুবিধা হয়, লোকজন মানুষও চিনে যে এই কোথায় যাইতে হবে আমাকে। ডেফিনেটলি আমরা আশাবাদী। যারা অনেক আগে শুরু করছে আমাদের পার্শ্ববর্তী দেশে, তারা অনেক এখনো আগানো, আমরাও চেষ্টা করতেছি। হোপফুলি আমরা যে যতটুকু সার্ভিস দিচ্ছি, আমরা যে হ্যান্ড সার্জারি ধরেন 80-90% সার্ভিস তো আমরা দিচ্ছি। হয়তো ফুল 5-10% দিতে পারি না, সের জন্য হয়তো বাইরে যাওয়া লাগতে পারে, কিন্তু বেশিরভাগ কাজ আমরা করতেছি এবং কোয়ালিটি কাজ করতেছি। এটা লোকজন যদি লোকজনও জানতে হবে, আসতে হবে, যেখানে সেখানে যাওয়া যাবে না। অবশ্যই ফিচার ভালো। আমরা আশাবাদী যে ওদের ভবিষ্যতে আমরা আরো ভালো কোয়ালিটি সার্ভিস দিতে পারবো। সাধারণ মানুষের যে সচেতনতা বা তাদেরকে আসলে জানানোর দায়িত্বটা কিন্তু স্যার আপনাদের, যে আপনাদের কাজগুলোকে তুলে ধরা, আপনাদের সাফল্যগুলোকে তুলে ধরা। দায়িত্ব এই যে টেলিভিশন চ্যানেলগুলির এই সমস্ত প্রোগ্রাম বেশি করা, সো দ্যাট মানুষ একটু। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের পর্বে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ, দর্শক শ্রোতাদের ধন্যবাদ। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমাদের আজকের পর্বে আলোচনা ছিল এই পর্যন্তই। আশা করছি আপনারা উপকৃত হয়েছেন। আপনাদের সাথে দেখা হবে সামনের পর্বে নতুন কোনো বিষয় নিয়ে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।